রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেল আর আপনার কোনো দায়িত্ববোধ নাই। এখন আমি কি করব? আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমি কি করব? ইলেকট্রনিক গাড়ি আমি কি করবো? ইলেকট্রনিক গাড়িতে আমি তো কিছু করতে পারি না। আপনি জানেন আমি 24 ঘন্টা ফ্লাইটে চড়ে এখানে এসেছি। গাড়ির প্রবলেম হলে তার আমি কি করবো? আমি তো জানি না আপনি কি করতে পারেন। আপনার দায়িত্ব আমাকে ওখানে পৌঁছানো। বাই হুক অর বাই ক্রুক এটা আপনার করতেই হবে। কি হ্যাঁ হ্যাঁ কি? আপনি ফোন দেন। আপনি আপনার কোম্পানিকে ফোন দিয়ে বলেন আরেকটা গাড়ি পাঠাতে। আরেকটা গাড়ি আসতে তো 2 ঘন্টা লাগবে ভাইয়া। ভাইয়া আমার তো কোনো কোম্পানি নেই ভাই, আমি কি করতে পারি এখন? কোম্পানি নাই আপনাদের? তাহলে এখন উপায় কি? হ্যাঁ কি করবো আমি? বলেন আমাকে। আমি ঠেলে নিয়ে যাব গাড়িটা? বলেন আপনি চালান আমি ঠেলি। আপনি কি করব বলছেন, তাহলে আমি কি করব ভাই? আমি তো জায়গাটাই নতুন তাই না? আমাকে একটা গাড়ি ম্যানেজ করে দেন, অ্যাটলিস্ট কেউ লিফট তো দিচ্ছে না। লিফট দিবে কেউ? চুপ করে আছেন কেন? আমাকে কিছু হেল্প করেন, কিছু সাজেশন দেন। Just কি আপনি? ও আমি তো এক্সপেক্টই করিনি যে এত সুন্দর একটা রমণী ড্রাইভিং সিটে থাকে। বাই দ্য ওয়ে আই এম জারিফ। আরে আপনি জারিফের যাই হোক না কেন, আমি তো আপনাকে চিনি না। দেখুন আসলে মাঝপথে আমার গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে। 1.5 ঘন্টা যাবত আমি সবার কাছে লিফট চাচ্ছি, কিন্তু কেউ একটু দয়ালু না আমাকে লিফটটা দিবে। কিন্তু দেখুন কি সুন্দর আমি ইথেরও ইউজ করলাম আর সুন্দর করে আমি থেমে গেলাম। আপনি নামেন, নামেন বলছি, আমার গাড়ি থেকে নামেন। প্লিজ আমাকে নামিয়ে দেবেন না। আসলে আমি অনেক দূর থেকে এসেছি। আমার এই শহরে কেউ নেই। আর আপনি তো ওদিকে যাচ্ছিলেন, ওই শহরে আমি যাচ্ছিলাম। প্লিজ আমাকে একটু নামিয়ে দিন না। এরকম করবেন না প্লিজ। আমি কিভাবে বুঝবো যে আপনি চোর কিংবা ডাকাত না? আজকালকে তো ভালো কাপড় চোপড় পরে মানুষজন চুরি ডাকাতি করে চলে যায়। দেখুন আমি বাইরে থেকে এসেছি, আমি অনেকদিন যাবত বাইরে ছিলাম। ইভেন আমি ইংলিশেও কথা বলতে পারি। প্লিজ আমাকে একটু নিয়ে চলুন না, সামনেই তো। আমি নামবো না আপনার গাড়ি থেকে। আচ্ছা চলো, আমি নামিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। এই দাঁড়ান দাঁড়ান, কি করছেন? আমি উঠতে পারলাম, আমার লাগেজ দুটো তো উঠতে পারেনি। তো আপনার ও দুটোকে উঠান। সাহায্য লাগবে। এখন আমাকে নেমে আপনার লাগেজ উঠাতে হবে? দেখুন আমি একাই উঠাতে পারি, কিন্তু আসলে হয়েছে কি, আমি গাড়ি থেকে নামার পর যদি আপনি গাড়ি নিয়ে ভেগে যান, আর হ্যাঁ এত কিছুর পর আমি এত বড় রিস্ক তো নিতে পারি না তাই না? প্লিজ। রাইট, আমি আমার গাড়ি নিয়ে ভেগে যাব?
নামুন। আচ্ছা আরেকটা জিনিস, চাবিটা একটু আমার হাতে দিন না প্লিজ প্লিজ। না থাক, বেশি চেয়ে ফেললাম। চলুন নামি। যে বাচ্চাটা বাঁচালেন না, আপনি আজকে আমার জন্য গাড়িটা না থামালে হয়তো বা রাস্তায় রাতটা কাটাতে হতো। ও চকলেটস, চকলেটস আমার খুব ফেভারিট, থ্যাংক ইউ। এই আমি তো সেই তখন থেকে বকবক করে যাচ্ছি, আপনি কিছু বলছেন না কেন? আবার দেখুন না, নির্লজ্জের মতো আপনার চকলেটসটাও খাচ্ছি। বাই দ্য ওয়ে, আপনার নামটাই তো জানা হলো না। নাম না বললে বাকি কথা বলবো কিভাবে? ইটস ওকে, নাম বলা লাগবে না। আর এমনিতেও সুন্দরী মেয়েদের নাম বেশি একটা সুবিধার হয় না। আপনি যদি আর একটা কথা বলেন না, আমি আপনাকে এখনই গাড়ি থেকে নামিয়ে দিব। জি। আপনি কিন্তু বেশ ভালো ড্রাইভ করেন, খুব দেখে শুনে চালান। সপ্তাহ খানেকের মধ্যে আশা করি পৌঁছে যাব, তাই না? কি প্রবলেম কি আপনার? আপনি কি হেল্প চান নাকি আপনি চান আমি আপনাকে নামিয়ে দিই? না, হেল্প চাইছি। আর একটা কথা বলবো না, প্রমিস। তুমি আর একটু রাইস নাও। স্নেহা, তুমি আজ একলা বেরিয়েছিলে কেন? ওর একটু ড্রাইভিং শেখা শখ হয়েছে। আচ্ছা না, আমি প্রশ্নটা স্নেহাকে করেছি, উত্তরটা ওকেই দিতে দাও। না মানে ভাইয়া, আমি তো তুমি নিশ্চয়ই আমার পছন্দ আর অপছন্দ সম্পর্কে অবগত আছো, তাই না? জি ভাইয়া, সরি। আমি উঠলাম। এত রাত ছেলেটার, তোকে বলেছিলাম না ভাইয়াকে বলে যা। থাক না মা, ও ছোট মানুষ, একটু শখ করেছে। আপনার ছেলেও তো কম না, ছোট ছোট ব্যাপার নিয়ে রিয়াক্ট করে বসে। এই জন্য তো আমার এত চিন্তা। এতক্ষণে আসছো? আসতে দেরি করলে কেন? মা ঘোরাঘুরি করছে। দেখেনি তো? না, মাথা খারাপ। দেখলে আমাদের দুইজনের মধ্যরাতে চা খাওয়া চিরতরে বাতিল। আর সাথে 10 বছর ধরে একটা কথা শুনতে হতো যে চা খেলে ঘুম হয় না, চা খেলে গায়ের রং কালো হয়ে যায়, চা খেলে গ্যাস্ট্রিক হয়। মার মার কমপ্লেন। স্নেহা, কি আমার জন্য বাইরে একটা ছেলে দাঁড়িয়ে আছো, সেটাই তো? আচ্ছা ভাবি, তুমি কি টায়ার্ড হও না? প্রতিদিন রাত্রেবেলা একটাই ডায়লগ। লাইফটা একটা ফেয়ারি টেল নাকি বলো তো?
যে একটা রাজপুত্র সাদা ঘোড়ায় চড়ে এসে বলবে স্নেহা আমি তোমার জন্য এসেছি, এরকম হয় নাকি? এগুলো শুধু বুকসেই হয়, বুঝছো? শোন, চার পায়ে চড়ে না আসো, দুই পায়ে চড়ে তো আসতে পারে, পারে না? আচ্ছা ভাবে বলো তো, কেন শুধু শুধু একটা ছেলের লাইফ ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছো? আমি আর তুমি কি তোমার হাজবেন্ডকে চিনো না? তোর ভাই, হ্যাঁ তোর ভাই। আফসানা, ওই যে তোমার ঘন্টা বেজে গেছে, যাও। প্রতিদিন রাতে আফসানা ঘুমোতে এসো। গুড নাইট ভাবি। ভাড়াটা দেন, ভাড়াটা দেন। স্নেহা, স্নেহা, ওঠ ওঠ ওঠ, চিৎকিরি ওঠ, সর্বনাশ হয়ে গেছে, ওঠ ওঠ। ভাবি যাও না, এই সর্বনাশ টর্বনাশ আজকে নিজে ফেস করবো। কি নিচে ফেস করবো? ওঠ না লোক, কি বলবো, ওঠ। আরে বাড়ির সামনে একটা ছেলে এসে দাঁড়িয়ে আছে। থাক ভাবি, রাত্রেবেলা করো করো, এখন দিনের বেলাও শুরু করছো। কি আশ্চর্য! স্নেহা ওঠ, ওঠ। ভাবি কি করতেছো? চুপ কর, দেখ একটা ছেলে দাঁড়িয়ে আছে। যা। দেখতে পাচ্ছিস? ভাবি এটা তো ওই ছেলেটা। তুই চিনিস? হ্যাঁ, ওই যে কালকে গাড়ি নিয়ে বের হলাম না, তখন এই ছেলেটাকে লিফট দিয়েছিলাম। শেখার আগে আমি কি জানতাম যে লিফট দেওয়ার জন্য বাসা পর্যন্ত চলে আসবে, আমি তো এটা জানতাম না। ভাইয়া ভাইয়া এখনো ঘুমে। উঠে দেখে ভাবি আমাকে মেরে ফেলবে, প্লিজ কিছু করো না, প্লিজ এটাকে বিদায় করো। আমি তো ভাইকে ম্যানেজ করছি। এই আফিসটাকে দিলাম। আমি আমি কি বলবো? জানি কিছু একটা কর, একটা কিছু বলো না। তুই কর। কি বলবো? আই আই কি প্লিজ দিছি থেকে আমার বাসা পর্যন্ত চলে আসিস? চ্যাকলেস পোলাপাইন, এটা আপনার বাসা নাকি? এটা জন্য তুই কি করবি? হ্যাঁ চল ফট 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 এখান থেকে, নাহলে কিন্তু মার একটা মাটিতে পড়বে না। বাহ 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 বাহ। কি মজা লাগছে আমার সাথে? এটা কি মজা করার টাইম? না আসলে হয়েছে কি, জীবনে কখনো এরকম পুরুষালী মেয়ে দেখিনি তো। ইউ আর রিয়েলি ম্যানলি, সো ইমপ্রেসিভ। আই তুই জিনিস আমাকে, আমি স্নেহা আহমেদ, মারবো এখানে লাশ পড়বে। লাশ পড়বে? লাশ জানি কই পড়বে? শ্মশানে? হ্যাঁ হ্যাঁ ওইটাই। আফসানা,
আরে আমি তো তোমার হেল্প করছিলাম, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তুমি বাসা পর্যন্ত কেন চলে আসছো? আমি তো আসছি হচ্ছে আরে আমার বিহেভিয়ার যদি তুমি কোনো কষ্ট পেতে থাকো, আমি সো সরি, প্লিজ যাও, প্লিজ এখান থেকে যাও, ভাইয়া দেখলে আমাকে মেরে ফেলবে, যাও না, প্লিজ যাও। ঠিক আছে, তুমি এখন চলে যাচ্ছ, ওকে? গুড বাই। যাচ্ছ না কেন, যাও। আরে ঝাড়ি মেরে এমন শাস্তি করে আসলাম না ভাবি, ওর 7 বংশ কেন, ওর 14 বংশের সাহস হবে না কোনো মেয়ের বাসার সামনে এসে দাঁড়ানোর। ইউ শুড প্রাউড অফ মি। তাই আফসানা, ড্রয়িং রুমে 2 কাপ চা দিয়ে যাও। ভাবি, আমি যা শুনতে পেয়েছি তুমি কি তাই শুনতে পেয়েছো? হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। তোমার নামই জারিফ, তুমি ফোন করেছিলে বারবার, বলছিলে কি কথা আছে। জি বলো। আসলে আপনার মনে আছে কিনা জানি না, কিন্তু অনেক বছর আগে আপনার বাবা মিস্টার জামান সাহেবের কাছ থেকে আপনাদের এই বাড়িটা কিনেছিলেন। হ্যাঁ, আমার মনে আছে। আসলে জামান আঙ্কেল তো বাবার খুব কাছের বন্ধু ছিলেন। এখন বাবাও নেই, আর সেই যোগাযোগগুলোও নেই। কিন্তু তুমি এ কথা কেন জানতে চাইছো? আমি জামান আহমেদের ছেলে। তুমি জামান আঙ্কেলের ছেলে? আগে বলবে না। কেমন আছো? এই তো ভাই, ভালো আছি। আমি যতদূর মনে করতে পারি, তোমরা তো ফুল ফ্যামিলি নিয়ে ইউএসএ তে সেটেল ছিলে। তুমি কি একলা এসছো, না সাথে আঙ্কেল আন্টিও এসছে? কেমন আছে ওনারা? লাস্ট ইয়ার ফ্লোরিডা একটা কার অ্যাক্সিডেন্টে বাবা মা দুজনে মারা যায়। ও, আই এম রিয়েলি সরি। ইটস ওকে। হ্যাঁ, কি যেন বলতে চেয়েছিলে, বলো। হ্যাঁ ভাই, আমি বাড়িটা কিনতে চাই। কোন বাড়িটা? এই বাড়িটা। মানে? মানে আমি আমার আমেরিকার চ্যাপ্টার পার্মানেন্টলি ক্লোজ করে দেশে ফিরে এসেছি। আর দেশের রিলেটিভস বললেও তেমন কেউ নেই, শুধু আছে এই বাড়িটা, যাকে আমি জন্ম থেকেই চিনি। হুম, তুমি কি করে ভাবলে যে আমি তোমার এই একটা কথা শুনে তোমার কাছে বাড়িটা বিক্রি করতে রাজি হয়ে যাব? জানি ব্যাপারটা তো সহজ নয়, কিন্তু চেষ্টা তো করে দেখতে পারি। চা দিতে বলা হয়েছে, যাওয়ার আগে চা খেয়ে যাবে। দাদা স্বচ্ছ। আবার আসবো, চিন্তা করো না।
চাও একটা? কই ছিলাম আর কই আসলাম? আমি আসলে কিছু বুঝতে পারছি না, হঠাৎ করে ছেলেটা এসে বলল বাড়ি কিনবে। ও কিছু না মা, আসলে অল্প বয়স তাই একটু ইমোশনাল। আর এত অল্প বয়সে বাপ মাকে হারিয়ে আসলে ছেলেটা একটু পাগলামি করছে। জামান ভাইরা ও হ্যাঁ, আঙ্কেল আন্টি গত বছর রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছে। ভাবি খুব ভালো মানুষ ছিল রে। ছেলেটা যখন আসলো আমাকে একটু ডাকলেও তো পারতি, সেই ছোট্টবেলায় দেখেছি। আবার এলে ডাকবি কিন্তু, হ্যাঁ? তুমি যদি ছেলেটা সত্যি ভালো চাও মা, তাহলে দোয়া করো যাতে ওকে এখানে আর আসতে না হয়, কারণ সেটা ওর জন্য ভালো হবে না। কি বলছিস এসব? চোখ তো। আর আপনি যেসব ব্র্যান্ডের কথা তো বড় বড় গলায় বলছেন না, আপনার কোনো আইডিয়া নেই যে এখানে এগুলো পাওয়া যায় না? আপনি কি এতটুকু জানেন ঢাকা থেকে কত দূরে? মানে কিছু মানুষ আসে না ভাবে আজ এরা শো অফ করতে। বুঝেছি, আপনার সাথে কথা বলে কোনো লাভ নেই। আপনি তো ভাবি তাই না? চলুন না, আমার একটু হেল্প লাগবে, কিছু কেনাকাটা করতাম। একটু না। ও তাই? জি জি, আসুন আসুন। ভাবে তুমি কেন? আপনার কি পছন্দ ভাবি? আপনাকে আমি আজকে শপিং করবো, বলেন। এই উঠো। মানুষ আর মানুষ, প্রতিদিন এত কাপ চা বানাতে ইচ্ছে করে, কোথা থেকে যে এত লোক আসে সাফাতের কাছে। এই ট্রেটা দেখো। খালাম্মা মগ। নে চাগুলো দিয়ে ড্রয়িং রুমে, সাবধানে, হ্যাঁ? ফেলে দিস না। হুম, সবই তো বুঝলাম আপনাদের কথা,
আর আপনারাও অনেকদিন ধরে স্কুলটার ব্যাপারে কথা বলছেন, আমিও শুনছি। কিন্তু আসলে বিষয়টা তো আর এমন না যে আমি আমার জায়গা দিয়ে দিলাম, সেখানে 2টা বিল্ডিং তুলে দিলাম, তাহলে স্কুল হয়ে গেল। এতটা সহজ বিষয় না। তো যা বলছিলাম, এখন একটা স্কুল দিতে গেলে অনেক ফর্মালিটিজের ব্যাপার আছে। এখানে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতির একটা ব্যাপার আছে, যে লাইসেন্সের ব্যাপার আছে, সেখানে শিক্ষক নিয়োগের ব্যাপার আছে, তাই না? তো এতটা সহজ ব্যাপার না যে আমি একটা জায়গা দিয়ে দিলাম, বিল্ডিং তুলে দিলাম, মেয়েরা আসা শুরু করলো আর একটা স্কুল হয়ে গেল। ঠিক আছে, আপনারা বলেছেন, আমি বিষয়টাকে বেশ ভালোভাবে জোরসোর দিয়ে আমি দেখব কি করা যায়। আমি হয়তো আগামী সপ্তাহে ঢাকা যাব। ঢাকায় গেলে ওখানে শিক্ষা বোর্ডে আমার কয়েকজন বন্ধু বান্ধব আছে যারা কাজ করে, ওদের সাথে আগে আমি কথা বলে দেখি যে এই কাজ, একটা স্কুল করতে গেলে আমাদের আগে কি কি করা লাগে, সেই জিনিসগুলো, সেই প্রসিডিউরগুলো আমরা শুরু করি। তারপরে এখানে এসে গ্রামের যত ময়মুরব্বি আছে সবার সাথে বসে কোন জায়গাটা স্কুলের জন্য ভালো হয়, সেটা আমার জায়গা হোক, সেটা আরেকজনের জায়গা হোক, আমরা স্কুলের জন্য খুব সুন্দর একটা জায়গা নির্বাচন করব, সেখানে বিল্ডিং তুলে দেওয়ার একটা ব্যবস্থা করব। ঠিক আছে, স্কুল একটা হবেই, এটা নিয়ে আপনাদের চিন্তার কিছু নেই, এটা আমি ব্যবস্থা করছি। হ্যাঁ, স্নেহা, তোমার সাথে আমার কোনো কথা নাই। কেন? এই, আমি কি করলাম? তুমি কি করলা মানে? তুমি ছেলেটাকে হেল্প করলা কেন? আচ্ছা শোন, ও এখানে কিছুই চেনে না। আমি ওকে ও একটু ঘুরতে পারি না, ওকে একটু হেল্প করতে পারি না? না ভাবি, পারো না। ওর কি এতটুকু কমন সেন্স নাই যে মফস্বলের একটা মার্কেটে বারবেরির পারফিউম পাওয়া যাবে না? আচ্ছা, এটা শো অফ একটা, আর এত কথা বলে। বাচাল। শোন, বাচাল বলিস আর যাই বলিস, ছেলেটা কিন্তু অনেক কিউট আছে। কিউট? এই ব্যাঙের মতো চেহারাকে তোমার কিউট লাগছে? এতই যখন কিউট লাগে না ভাবি, যাও না কিউট ছেলেটার সাথে যে গল্প করো। আমার তোমার সাথে কোনো কথা নেই আজকের মতো, যাও। শোন স্নেহা, আমি যদি এবার জারিফকে দেখি না, কোষক একটা চড় মারবো, দেখিস? হ্যাঁ সত্যি। তোমাকে আমি বিশ্বাস করব? প্রমিস করো। কষে মারবা কিন্তু, হ্যাঁ। হ্যাঁ, হ্যাপি? লক্ষ্মী ভাবি আমার। তুমি আবার এসেছো। সেদিন আমার উত্তর তোমার কাছে যথেষ্ট মনে হয়নি? না, মনে হয়নি। এভরি সিঙ্গেল পসিবিলিটি ইজ আ পসিবিলিটি। 1% সম্ভাবনা থাকা পর্যন্ত আমি চেষ্টা করে যেতে চাই। পারবো না। তুমি হয়তো এখানে আমার সম্পর্কে কোনো ধরনের খোঁজ খবর না নিয়েই চলে এসেছো। তুমি দ্বিতীয়বার আমার সামনে এভাবে দাঁড়িয়ে আছো তার একটাই কারণ, সেটা হলো তুমি সামান আঙ্কেলের ছিলে। তা না হলে ও মা, আরে তুমি জামার মেয়ে ছেলে না? সালাম আন্টি, ভালো আছেন? ওয়েলকাম আসসালাম। হ্যাঁ, তোমাকে এতটুকু দেখেছি, কত বড় হয়ে গেছো। হ্যাঁ, আচ্ছা যে বসো বসো বসো। শোনো, এসেছো যখন তখন না খেয়ে কিন্তু যাবে না, হ্যাঁ? দুপুরবেলা খেয়ে যাবে। দেখ, হ্যাঁ একদম জাওয়ান ভাইয়ের মতো হয়েছে, তাই না? তোরা বসে গল্প কর, হ্যাঁ খেয়ে যাবে কিন্তু। অবশ্যই আন্টি, খেয়েই যাবো। দূর থেকে যেহেতু এসেছি, না খেয়ে গেলে তাকে রাগ করবো, তাই না ভাইয়া? বসি তাহলে। ভাবি, এই বাচ্চাটা নাকি দুপুরবেলা খাবে, আর তুমি নাকি ওর জন্য রান্না বান্না করছো? হ্যাঁ, তুই মাত্র শুনলি, আমি তো ওর পছন্দের আইটেমগুলো রান্না করছি। তোমরা না এই ছেলেটাকে আদর যত্ন দিয়ে মাথায় উঠেছো, সরো আমি খাবার বিষ মিশাও। এই স্নেহা, তো ভাইয়ের মতো আচরণ করিস না তো। শোন, ছেলেটা যদি মরে যায়, এই বাড়িতে থাকে, তাহলে কি হবে? তোর ভাইয়ারই জেল খাটতে হবে। তার চেয়ে শোন বোন আমার, এটা নিয়ে যা, টেবিলটা রেডি কর, যা। ভাবি, এই ছেলের জন্য খাবার রেডি করব আমি, তারপর টেবিলে? হ্যাঁ, অসম্ভব।
আন্টি কতদিন পর যে এত তৃপ্তি করে খাচ্ছি। কোথায়? তুমি তো কিছুই নাওনি। কি বলেন আন্টি, আমি তো সব খাচ্ছি, বরং ভাইয়াই তো কিছু খাচ্ছে না। না, আমি ঠিক আছে। কি বলেন ভাইয়া, আপনার প্লেট তো পুরাই খালি। জারিফ, অন্যের প্লেট, অন্যের বাড়ি, অন্যের বিষয়ে তোমার বেশ অনেক আগ্রহ। সেটা কমাও, এতে তোমারই ভালো। আমি উঠছি, আমার খাওয়া শেষ। বাবা কিছু মনে করো না, ও একটু এরকমই। তুমি খাও। না আন্টি, ভাবি ভাইয়া মনে হয় মাছটা খাবে না। হ্যাঁ বৌমা, ওকে তুলে দাও মাছটা। আমাকে তুলে দিন। হ্যাঁ। কিছু লাগবে তোমার? না, শোনো, আমি কাল ভোরে ঢাকা যাবো দুদিনের জন্য। হঠাৎ? হঠাৎই একটা এমার্জেন্সি কাজ পড়ে গেছে, জরুরি, যেতেই হবে। আমি তো মাকে কিছুই বলতে পারলাম না আজকে, আর সারাদিন বাসার যে পরিস্থিতি ছিল এতে তো কথা বলা যায় না। তুমি সকালে মাকে একটু বুঝিয়ে বলো। আচ্ছা, তুমি হঠাৎ কেন যাচ্ছ? সেটা ফিরে এলেই টের পাবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে। এখন চলো, শোবো, কাল সকালে উঠতে হবে। নাও। কি হলো, এভাবে তাকিয়েছো কেন? তোমাকে দেখে মনে হচ্ছে যে আমি 1 মাসের ট্যুরে যাচ্ছি। চেষ্টা করবো আমি কালকেই ফিরে আসার, কাজ শেষ করতে না পারলে হয়তো পরশুদিন হয়ে যাবে। আর এ কটা দিন মায়ের দিকে একটু খেয়াল রেখো। আর ভালো কথা, আমি আলমারিতে কিছু ক্যাশ তুলে রেখেছি, ওই উত্তরপাড়ার শ্যামলদারা আসলে টাকাটা দিয়ে দিও। স্কুলের ব্যাপারে ওদেরকে বলেছিলাম টাকাটা দেবো, ঠিক আছে? শোনো, বলছে একটা কল দিও। মা, একটু দেখবেন সবকিছু ঠিক আছে কিনা? সব কিছু ঠিক আছে। তুমি এখন অনেক সুন্দর রান্না করো, আমার চেয়ে ভালো। না না মা, আপনি কত মজার রান্না করেন, কোথায় আপনার রান্না আর কোথায় আমার রান্না। ঠিক আছে মনে হচ্ছে, বন্ধ করে দিই। হ্যাঁ, বন্ধ করে দাও। আমাকে একটু সুযোগ দিলে আমি বলে দিতে পারতাম কার রান্না কত বেশি মজার। তুমি কখন এলে? এটা দিছিলাম আন্টি, এদিক দিয়ে যাচ্ছিলাম, এত মৌ গন্ধ যে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। ওরে দুষ্টু ছেলে, আন্টির সাথে দুষ্টুমি হচ্ছে না? না আন্টি, আসলে গত 1 বছর যাবৎ মার হাতে রান্না খাই না তো, গত রাতে খাবার টেবিলে মার কথা ভীষণ মনে পড়ছিল। বোকা ছেলে, কারো মা বাবা কি সারা জীবন বেঁচে থাকে? একদিন না একদিন তো চলে যেতেই হয়। শোনো, আজকে হোটেলে যে তোমার লাগেজগুলো নিয়ে বাড়িতে চলে এসো, এখন থেকে এখানেই থাকবে। কতদিন? আমি এখানে আমার বাকিটা জীবন কাটানোর জন্য এসেছি, আমি কোথাও যাচ্ছি না। কিন্তু বাবা, তুমি যেভাবে ভাবছো, মানে সেভাবে তো আমি বুঝি তোমার কষ্ট, কিন্তু ভাবি রান্নার কত দূর? এই তো শেষ। তাই তাহলে আমি গিয়ে ওয়েট করি,
আচ্ছা হ্যাঁ যাও না। ঠিক আছে। আরে এত ফর্মালিটির কি আছে? আমার ঢাকাতে তো কাজ আছে, সেজন্যই তো আসছি। তুই এগুলো নিয়ে একদম চিন্তা করিস না, ঠিক আছে? তানভীর কখন আসছে তুই শুধু আমাকে জানা, আমি কালকের মধ্যে কাজ শেষ করে ফেলতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি ওকে নিয়ে ব্যাক করবো, ঠিক আছে? তুই এগুলো নিয়ে একদম ভাবিস না, দুশ্চিন্তা করিস না, ঠিক আছে? আমি তো আছি। ওকে, বাই। স্নেহা, মানে কি আপনি এখানে এরকম অভদ্রলোকের মতো কেন শুয়ে আছেন? আমার জন্য এক কাপ কফি নিয়ে আসো তো। আমি আপনার জন্য? আই, আর আপনি আমাকে তুমি করে বললেন কেন? চাইলে তুমিও আমাকে তুমি করে বলতে পারো, আই ওন্ট মাইন্ড। আপনি এখানে থাকেন, আমি মাকে এখনই ডেকে নিয়ে আসছি। আরে আরে শোনো শোনো, তুমি শুধু আন্টিকে ডাকতে যাচ্ছ কেন? আন্টি এমনি তো আমার জন্য অনেক কিছু রান্না বান্না করছে, পারলে যাও গিয়ে আন্টিকে একটু সাহায্য করো। মনে তো হয় না রান্না বান্না পারো কিছু। বিয়ে করছে কি হবে মেটার? সহ্য বেয়াদব একটা। অসহ্য, মানে অসহ্য, মানে দেখলেই না আমার ঘরটা জ্বলে যায়। কেন দেখতে হয় আমার? আর্জেন্ট কতদিন দেখতে হবে? আবার বলে কি কফি দাও, মানে আমি কি বসে আছি নাকি ওর জন্য কফি বানানোর জন্য? আজব। I can't take this. তুই একটু গাড়িতে নিয়ে একটু ঘুরে আনা বাইরে থেকে। ছেলেটা মন মরা হয়ে সারাদিন বাসায় বসে থাকে, আশেপাশে তো কিছুই চেনে না। ওকে একটু নিয়ে তুই ঘুরে আনা। হ্যাঁ, উফ, মা, আমি যে কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে বক বক করছি, তুই কি সেটা শুনতে পাচ্ছিস না? কানের মধ্যে সারাটাক্ষণ। সরি মা, তুমি কখন এসেছো? আমি খেয়াল করিনি। খেয়াল করবি কি করে? কানের মধ্যে ওই তারটা সারাক্ষণ দিয়ে রাখলে খেয়াল থাকে? শোন, তুই যা না একটু জারিফকে নিয়ে বাইরে দিয়ে ঘুরে আয়। মা, ও কি পঙ্গু, নিচে পায়ে হাঁটতে পারে না? আমার ওকে কেন নিয়ে যেতে
জারিফ, তুমি কি আমাকে এগুলো বলার জন্য এত রাতে ছাদে ডেকেছো? তুমি কি জানো না নিচে ভাইয়া বসে আছে? আর ভাইয়া যদি আমাকে আর তোমাকে এই সিচুয়েশনে দেখে, তুমি জানো আমার কি হবে? কি আর হবে, বাসা থেকে বের করে দিবে। তারপর আমি কোথায় যাব? কোথায় আর যাবা, এই বাসাতেই ফেরত আসবে। জলদি চলে আসবেন যে। মা, মা, আফসানা। মা, কি ব্যাপার মা? ওই ছেলে এখনো এই বাড়িতে কি করছে? এত বড় সাহস ওর হলো কি করে? আমি না করার পরে। আশ্চর্য কথা, আমি কিছুই বুঝতে পারছি না। তোমরা কোনো কথা বলছো না কেন? কি ব্যাপার? শোনো, জারিফকে না তুমি চুপ করো। ওকে আমি এখানে আসতে বলেছি। তুমি থাকতে বলেছো মা? তুমি জানো না মা ও এই দেশে কেন এসছে, কি ওর ইন্টেনশন? মা, ও এই বাড়িটা কিনতে চেয়েছে, আমি না করার পরেও ও আবার এখানে এসছে। তুমি তুমি বুঝতে পারছো না? আচ্ছা, ও তো শুধু বাড়ি কিনতে চেয়েছে, কিনে তো ফেলেনি। বাবা মা মরা একটা ছেলে, ও না হয় পাগলামি করছে, কিন্তু তুই তুই আমি কি পাগল নাকি? সব কিছু গলা উঁচু করে করলেই হয় না, কিছু কিছু জিনিস ভালোবেসেও করতে হয়। আচ্ছা, এই ব্যাপারে তোমার সাথে পরে কথা বলছি, আমার সাথে গেস্ট আছে। তানভীর, এসো এসো। আমি তোমাকে এই চলে এসেছিলাম। মা, ও হচ্ছে তানভীর। তানভীর হচ্ছে আমার বন্ধু ইমরান, ওর ছোট ভাই। ও মেলবোর্নে থাকে, কদিনের জন্য দেশে এসেছে। তো আমি চাইনি ও অন্য কোথাও থাকুক। না না, অন্য কোথাও থাকবে কেন, আমার এখানেই থাকবে তুমি। বৌমা, যাও না, ওর জন্য একটা রুম গুছিয়ে দাও। জি মা। বসো বাবা। মা, প্লেটটা দাও। তানভীরকে তুলে দাও। ও তানভীর, তোমার সাথে বোধহয় পরিচয় হয়নি। ও হচ্ছে স্নেহা, আমার একমাত্র বোন। আমি দেখেই চিনতে পেরেছি ওনাকে ঠিক। ওর পরিচয়টা আসলে আমি নিজেও ঠিক মতো জানি না। আমি পরিচয় করে দিচ্ছি। ওর নাম জারিফ। 20 বছর আগে তোমার আঙ্কেল ওর বাবার কাছ থেকে এই বাড়িটা কিনেছিল, আর ও কিছুদিনের জন্য এখানে থাকতে এসছে, মানে বেড়াতে এসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাই। আমি আসলে বেড়াতে আসিনি, আমি বাড়িটা কিনতে এসেছি। এই বৌমা, ওকে কিছু দাও, প্লেট তো খালি। মাছটা দাও। আমি তোমাকে আগেই বলেছিলাম মা, তখন যদি আমার কথাটা তুমি শুনতে, তাহলে আজ হয়তো ঘটনা এত দূর গড়াতো না। তুই তখন কথাগুলো ওভাবে না বললেও পারতি। একটা বাইরের লোকের সামনে তুই ওকে এভাবে অপমান করতে পারলি? জারিফ কবে থেকে এ বাড়ির ছেলে হয়ে গেল মা? বরঞ্চ তানভীরকে এ বাড়ির ছেলে হিসেবে ভাবতে শুরু করো। কেন? আমি স্নেহার সাথে ওর বিয়ে ঠিক করেছি, আর ইমরানের সাথে ওর এ ব্যাপারে কথা পাকাপাকি হয়ে গেছে। আমি ওর সাথে কথা বলে নেবো মা, তুমি ওসব নিয়ে দেখো না।
কেমন আছেন? এই তো। আপনি মনে হয় জানেন আমি এখানে কেন এসেছি। জি জানি, আর ব্যাপারটা আমার একদমই পছন্দ না। পছন্দ অপছন্দের ডিসিশনটা একটু আর্লি হয়ে গেল না? আপনি আমাকে কতদিনই বা দেখলেন? আমি এখানে 7 দিনের জন্য এসেছি। আপনার হাতে 7 দিন সময় আছে, আপনি ভাবুন। দেখুন, আমি আপনাকে খুব ক্লিয়ার করে একটা কথা বলতে চাই। আমি না বিয়ের জন্য মেন্টালি একদমই প্রিপেয়ার না। সেই জন্যই তো বললাম আপনার হাতে 7 দিন সময় আছে। আপনিও ভাবুন, আমিও ভাবি। আমি ভেবেছি, আমার ভাবা শেষ। আসলে আমার আর ভাবার কিছু নেই। আরে অস্ট্রেলিয়ান গাই, হোয়াটস আপ? সাত সকালে উঠে গেলেন মনে হচ্ছে। স্বাভাবিক, সামনে বিয়ে, ফুরফুরে মেজাজ, রাতেবেলা মনে হয় ঘুম হয় না, না এক্সাইটমেন্টে। সো ব্রাদার, আই ক্যান কল ইউ ব্রাদার, রাইট? হ্যাঁ, ইয়া প্লিজ। থ্যাংক ইউ। বলছিলাম যে এত দূর থেকে, সে সুদূর মেলবোর্ন থেকে এখানে এসেছেন স্নেহাকে বিয়ে করতে। দ্যাটস এ গ্রেট নিউজ। কিন্তু কেন? আচ্ছা, আমি স্নেহাকে বিয়ে না করলে আপনার সুবিধা হয়? ছি ছি, কি বলছেন? সুবিধা হতে যাবে কেন? আমি তো এসেছি অন্য কাজে এখানে। আমি জাস্ট বলছিলাম আর কি, স্নেহা তো অতটাও সুন্দরী না। আর লুক এট ইউ, ফর আ গুড লুকিং গাই, হ্যাঁ, ইউ ডিজার্ভ সামথিং মোর, সামওয়ান বেটার। কি যে বলছেন, আপনি তো মেলবোর্নের 6 ফিট টল মেয়েগুলো ডিজার্ভ করেন। ওয়াই স্নেহা? কেন নয়? আর এখনই তো কিছু হয়ে যাচ্ছে না। আমি স্নেহাকে বলেছি ভাবতে, আমিও ভাবছি, দেখি কি হয়। আচ্ছা ব্রো, আমি একটু ভেতরে যাচ্ছি। হ্যাঁ, বাই দ্য ওয়ে, আপনিও ভাবুন। তোমার কারণে এই ছেলেটা আজ এতটা প্রশ্রয় পেয়েছে। শুধুমাত্র তোমার কারণে ও দ্বিতীয়বার এ বাড়িতে আসার সুযোগ পেয়েছে, এ বাড়িতে থাকার সাহস করেছে। তাই তোমার উচিত ওকে এখান থেকে সসম্মানে বিদায় হতে বলা। আমি এ কথা বলতে পারবো না। আচ্ছা, তোর কি এমন ক্ষতি করেছে বলতো? তুই কেন ওর সাথে এরকম করিস? মা, তুমি কেন বুঝতে পারছো না? কদিন পরে এ বাড়িতে স্নেহার বিয়ে, আর এর মধ্যে আমি এ বাড়িতে কোনো ধরনের উটকো ঝামেলা চাই না মা। ও ঝামেলা? তাছাড়া কি মা, জানি কি, যার নামের কোনো ঠিক নেই, কাজের কোনো ঠিকানা নেই, এরকম একটা ছেলে এ বাড়িতে এসে দিনের পর দিন খাচ্ছে খাচ্ছে, নির্লজ্জের মতো চোরের মতো এ বাড়িতে ঘুরঘুর করে বেড়াচ্ছে। আমার বাড়িতে এসে আমার বোনের, মা আমি একটা কথা তোমাকে স্পষ্ট করে বলবো, এই জারিফের মতো নির্লজ্জ বেহায়া অধম টাইপের মানুষ আমি আমার জীবনে দেখি না। যে একটা বাড়িতে ঢুকে সেই বাড়ির মানুষগুলোর শান্তি সৌন্দর্য সবকিছু প্রতিটা মুহূর্তে নষ্ট করছে। আমি তোমার ছেলে হয়ে আজকে তোমার সাথে এভাবে কথা বলতে বাধ্য হচ্ছি মা, শুধুমাত্র ওই জারিফের কারণে। তুমি খুব ভালো করেই জানো যে আমি চাইলে যে কোনো মুহূর্তে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে না, শুধু এই এলাকা থেকে বের করে দেওয়ার ক্ষমতা আমি রাখি। কিন্তু আমি এখনো পর্যন্ত সেটা করিনি, কারণ দুটো, এক হচ্ছে ও জানে নারকেলের ছেলে, আর দুই তোমার মুখের দিকে তাকিয়ে না। এখন তুমি যদি ওকে চলে যাওয়ার জন্য বলতে না পারো, তাহলে আমার ব্যবস্থা আমার নিজেকেই করে নিতে হবে। আর আমি শুধু ওকে এই বাড়ি বা এলাকা থেকে তাড়িয়ে দেব না, ও যাতে এখানে আর কোনোদিন ফিরে আসতে না পারে না, আমি সেটাও নিশ্চিত। তোর যা খুশি তুই তাই কর, আমি এসবের মধ্যে নেই।
তানভীরকে বিয়ে করতে পারবো না, এটা ভাইয়া কেন বুঝতে পারছে না? মানে আমি তানভীরকে চিনি না, জানি না, আমি হুট করে তানভীরকে বিয়ে করে ফেলবো? এটা কি সম্ভব তুমি বলো? বিয়ে কি মুখের কথা? আর আমারও তো কিছু ইচ্ছে আছে, যেমন আমি চাই আমার লাইফ পার্টনারটা এমন হবে যাতে আমার আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো হবে, যাকে হয়তো আমার কিছু বলতে হবে না, আমি না বলার আগে সে আমার মনের কথাগুলো সব বুঝে ফেলবে। কিন্তু তানভীর তো এই পার্সনটা না ভাবি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তানভীর তো জারিফ না। জারিফ? জারিফ আসলো কোত্থেকে এর মধ্যে? জানি না ভাবি, আমি না সব কিছুতে এখন জারিফকে চিন্তা করি। আমি কেনই বা চিন্তা করি আমি জানি না, আমার সবকিছু না কেমন জানি উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। এরকম তো হওয়ার কথা না, ঠিক না? আমি কেন জারিফকে চিন্তা করব? ওকে তো আমি আন্টি আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ? কেন? আমরা কি কোনো মানে তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? কি যে বলেন আন্টি। আসলে আমার ছেলেটা একটু রকচটা। আহ, তোমার মনে হয় ওর জন্যই একটু, না ও মনের দিক থেকে কিন্তু খুব ভালো। তুমি তুমি কিছু মনে করো না বাবা। না না আন্টি, আপনি ভুল বুঝছেন। আন্টি জানেন আমি না প্রচন্ড ইম্যাচিওর একটা ছেলে। মাঝে মাঝে এমন সব পাগলামি করে বসি, এই যে দেখেন না, পাগলামি করতে করতে কত দূর থেকে এখানে চলে আসলাম। আসলে হয়েছে কি, বাবা মা মারা যাওয়ার পর আন্টি আমি পুরো একা হয়ে পড়ছিলাম। তো তখন আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব। এই ভাইটা, এই বাড়িটার প্রত্যেকটা সিঁড়িতে, প্রত্যেকটা দেয়ালে বাবা মার স্পর্শ। আমি যখন বাড়িটায় প্রথম আসি আমার মনে হচ্ছিল আমার বাবা মা আমার সাথে আছে এখানে। বিশ্বাস করেন, আমি আমার নিজের মনের শান্তি খুঁজতে খুঁজতে কেমন জানি আপনাদের পরিবারে অশান্তিতে পেয়ে দিলাম। না বাবা, তুমি এসব কি বলছো? আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। আন্টি আমি জানি, আমি জানি আমি জোরাজোরি করে আপনাদের বাসায় উঠেছি, আমি বাড়িটা কিনতে চেয়েছি, কিন্তু এগুলো সব আমার পাগলামি। বিশ্বাস করেন, আমি যখন প্রথমবার বাড়িতে আসি আপনি আমাকে যেভাবে বাবা বলে রেখেছেন, মার কথা এত মনে পড়ছিল, মনে হচ্ছিল যে একটা ক্ষণের জন্য আমার বাবা মার অ্যাবসেন্সটা ফিল করতে দেন নাই আপনি। যেভাবে নিজে আদর করে হাতে তুলে খাইয়েছেন আমাকে, বিশ্বাস করেন আন্টি, আমি কিন্তু আপনার কাছে একটা আবদার করব। নিশ্চয়ই নিশ্চয়ই, বলো বাবা, কি আবদার? আপনাকে কিন্তু রাখতেই হবে। নিশ্চয়ই রাখবো। যখনই আপনাকে দেখতে ইচ্ছা করবে আমি কিন্তু সব পাগলামি করে চলে আসবো আপনার কাছে। অবশ্যই বাবা, অবশ্যই চলে আসবে, কোনো চিন্তা করবে না, যখন মন চাবে তখনই চলে আসবে। সবসময় এরকম আদর করবেন তো আমাকে? হ্যাঁ বাবা, নিশ্চয়ই আদর করবো, নিশ্চয়ই আদর করবো, নিশ্চয়ই ভালোবাসবো। আন্টি, আন্টি আমি আসি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। শুনছো?
বুঝছো, আমার মনে হচ্ছে কোথাও যেন একটু ভুল হয়ে যাচ্ছে। তুমি একটু স্নেহার সাথে কথা বলবা প্লিজ? তুই বল, তুই তো ভাইকে বল স্নেহা, এখন না বলতে বলতে অনেক দেরি হয়ে যাবে। কেন বুঝতে পারছিস না? বল। শোনো, স্নেহা তো জানোই কিছু বলতে পারে না। তুমি একটু আসো না, ওর সাথে কথা বলবা। আসো না, ওর সাথে একটু কথা বলো। ভাইয়া, তুমি যাকে ঠিক করেছো আমি তাকেই বিয়ে করব। কি কি বললি তুই? তুই কি আমাকে এই কথা বলেছিলি? স্নেহা, তুই জারিফের কথা বল না তো ভাইয়াকে। আমি আমি তানভীরকে বিয়ে করব ভাবি। কি? স্নেহা, তোর ভাইয়ার কাছে তুই সব। তোর ভাইয়াকে বল, বল। করব তো, আমি তানভীরকে বিয়ে করব। হ্যাঁ, এসো, বসো। আপনার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ, কি ব্যাপারে বলো? স্নেহার ব্যাপারে। সরি, আমি জানি ব্যাপারটা আপনাদের অনেক ইন্টারনাল। তারপরেও আমি কিছু না বলে থাকতে পারছি না, কারণ পুরো ঘটনাটার সাথে আমিও ইনভলভ। আপনি জারিফকে যেতে দিন না। আমি স্নেহার সাথে কথা বলেছি, আর ওর সাথে কথা বলে আমার মনে হয়েছে ওরা দুজন দুজনকে ভালোবাসে। আপনাদের কথা ভেবে স্নেহা যদি এখন আমাকে বিয়ে করেও, আমাদের দুজনের কেউই আমরা সুখী হতে পারবো না। আর এই সময়ে দাঁড়িয়ে আমার পক্ষে এরকম একটা ডিসিশন নেওয়া সম্ভব না ভাইয়া। প্লিজ, আপনি ব্যাপারটা একটু সিরিয়াসলি হ্যান্ডেল করবেন, প্লিজ। দেখো তানভীর, আমি বয়সে তোমাদের থেকে বড়, তাই তুমি যে কথা আমাকে বলছো বা বোঝাবার দেখে যে কথা বলেন, তোমার তো আমাকে নিয়ে ভীষণ কমপ্লেইন। আমি তো অনেক অগোছালো, অনেক জ্বালাই। কত কথা বলি বলো, আমি এত বাঁচা। তুমি কিভাবে আমার কথাবার্তা শুনবা সারাটা জীবন বলো? তুমি না সবসময় এভাবেই কথা বলো, আর তোমার অসহ্যগুলোকে আমি সহ্য করে নিব।